জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন ৯টার গল্প, গল্পে গল্পে জমজমাট। মদ্যপান, ধূম্রপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এখন আবার কি? নিশ্চয়ই সেই ফরচুন গোল্ডের ছেলেটা। দিনের মধ্যে 10 বার আমাকে যে কেন দরকার পড়ে তার। হ্যালো, মিস্টার সত্যজিৎ রে বলছেন? বলছি। এখন থেকে 12 ঘন্টা পরে, মানে আজ ঠিক সন্ধ্যে 7টায় আপনি বাড়ি থাকবেন প্লিজ। একজন খুব পরিচিত ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে যাবেন। কি আশ্চর্য! এটা অ্যাপয়েন্টমেন্ট না হুকুম? আপনি কে? না না মিস্টার রেপ, আমার গলার স্বরে হুকুম মনে হলে আমি সত্যি খুব দুঃখিত। আসলে আমাকে এভাবেই বলতে বলা হয়েছে, আর আমি নিজেই হুকুম তামিল করছি মাত্র, তার বেশি কিছু নয়। এটা অ্যাপয়েন্টমেন্টই বলতে পারেন। যিনি আসবেন তিনি নিজে ফোন করলেন না কেন? আপনি বা কে? তিনি একেবারে সামনাসামনি কি কথা বলবেন, আর আমাকে তার অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন। থ্যাংক ইউ মিস্টার রে, আমি রাখছি। আজ সন্ধ্যে 7টা, টাইমটা মনে রাখবেন প্লিজ। এটা কিন্তু রিকোয়েস্ট। হ্যালো হ্যালো, শুনছেন? যা, কেটে দিল। এ আবার কি নতুন যোগ? এরকম অদ্ভুত কথা তো আগে শুনিনি। এভাবে কেউ অ্যাপয়েন্টমেন্ট করে? আশ্চর্য তো। ছেলেটা নাম বলল না। এটা কি শুধু হোক্স নাকি গন্ডগোল কিছু আছে? আজ সন্ধ্যে 7টা, বাড়িতে থাকাটা কি ঠিক হবে? স্ট্রেঞ্জ। সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে ৯টার গল্পের আজকের গল্প তারই উদ্দেশ্যে একটি শ্রদ্ধার্ঘ। এই গল্পকে ফ্যান ফিকশনও বলতে পারেন। গল্পটি লিখেছেন মহুয়া ব্যানার্জি। সত্যজিৎ রায় স্বয়ং এখানে গল্পের চরিত্র। আজকের গল্প কনক দুর্গা রহস্য। এই যে পেপার, আর স্যার যে ম্যাগাজিনটা চেয়েছিলেন ওটাও আছে। সকাল 7টার অনেক আগে থেকে বিশপ লেফরয় রোডের এই বাড়িতে দিন শুরু হয়ে যায়। বাড়ির মালিক আর মালকিনের বেশ ভোরে ওঠার অভ্যেস, মর্নিং ওয়াকও হয়ে গেছে। এই সময় ইংরেজি বাংলা মিলিয়ে অন্তত গোটা 5 কাগজে চোখ বোলান সত্যজিৎ রায়। ট্রেতে করে টিপট আর 2 কাপ নিয়ে ঢুকলেন বিজয়া রায়। দিনের প্রথম চাটা স্ত্রী না বানালে কাজে কোনো এনার্জি পান না সত্যজিৎ। সেন্টার টেবিলে ট্রেটা রাখলেন বিজয়া। অন্যদিন তার পায়ের আওয়াজ পেলে কাগজ মুড়ে সোফায় এসে বসেন সত্যজিৎ। আজ কেমন আনমনে টেলিফোন স্ট্যান্ডটার পাশে দাঁড়িয়েই আছেন তিনি। পিছন ফিরে কি যেন ভাবছেন। বিজয়া রায় বললেন, কি গো, আজ বুঝি চায় মন নেই? নাকি বাইরে বেরিয়ে সেদিনের মতো ফের চশমা ফেলে চলে এসেছো? চাটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু। আরে এসো এসো,
আবার সৌমেন এসে পড়লে তখন কিন্তু দেরি হয়ে যাবে। খুব অদ্ভুত লাগছে জানো, এমন একটা ফোন এলো, সেটাই ভাবছি। কার ফোন? নাম টাম তো কিছু বললো না, বললো আজ সন্ধ্যে 7টার সময় নাকি আমার খুব পরিচিত কেউ একজন দেখা করতে আসবে, আমি যেন বাড়িতে থাকি। এই বলেই ফোনটা কেটে দিল। সে আবার কি? এমন করে কেউ অ্যাপয়েন্টমেন্ট করে নাকি? নির্ঘাত তোমার সঙ্গে কেউ ঠাট্টা করেছে দেখো। সকাল 7টার সময় কেউ ফোন করে ঠাট্টা করে, তাও আবার চেনা কেউ নয়, একটা অল্প বয়সী ছেলে, গলাটাও শুনিনি কখনো। ওসব বাদ দাও, আজকাল যে কত কিছু হয়, তার কটা খবরই বা আমরা জানি বলো। নাও তুমি চা খাও। সৌমেন কিন্তু এসে পড়লো বলে। আজ তোমার নতুন ছবিটার লুক টেস্ট আছে না? হ্যাঁ হ্যাঁ, তারপর স্ক্রিপ্টের খসড়াটাও করা বাজে বলো তো। ইস, কত দেরি হয়ে গেল। দাও দাও। বোধহয় সৌমেন এলো, আমি চট করে স্নানটা সেরে আসি বুঝলে। আবার সৌমেনকে বসতে বলো, 10 মিনিট, আমি আসছি। মানিকদাকে আজ কেমন অন্যমনস্ক মনে হয় সৌমেন রায়ের। কি এত ভাবছেন তিনি? চিত্রনাট্যের কোনো অংশ কি পছন্দ হয়নি তার? আবার নতুন করে লিখতে হবে, নাকি কোনো ক্যারেক্টারের লুক বদলাতে চাইছেন? সৌমেন ঠিক বুঝে উঠতে পারেন না। যদি কোনো ক্যারেক্টারের লুক বদলাতে হয় তাহলে তো মুশকিল, কারণ আজ লুক টেস্টের জন্য হল ভাড়াটা তাহলে পুরো গচ্চা যাবে। একটা দুটো কথা বলতে গেলেন সৌমেন রায়, কিন্তু সত্যজিতের দিক থেকে তেমন সাড়া না পেয়ে অবশেষে প্রশ্নটা করেই ফেললেন সৌমেন। মানিকদা, আপনার কি শরীর খারাপ? একটু রেস্ট নিতে পারলে ভালো হতো কি? না না, আমি ঠিক আছি। কেন? না মানে আপনাকে দেখে কেমন একটা লাগছে তাই। ও, আসলে একটা কথা ভাবছি জানো, আজ সকালে এমন অদ্ভুত একটা ফোন পেলাম। ফোন? কার ফোন মানিকদা? সেটাই তো বুঝতে পারছি না। জাগে, সে কথা পরে বলবো। এই তো এসে গেছি, কাজটাকে সেরে নি, চলো। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ মানিকদা আসুন। এই ফ্লোর রেডি? এই বাবলু, বাবলু কোথায়? এই আজকে লাইটটা কে করবে? ওই দেখো সনদ এখনো আসেনি। আরে কতবার বলেছি এদেরকে সময়ে আসতে, এই জন্য না কোনো কাজ হয় না। মানিকদা এসে গেছেন। আর এরা শোনো সৌমেন, হ্যাঁ অফিস ঘর থেকে সনতের বাড়িতে একটা ফোন করো তো। হ্যাঁ ততক্ষণ ওই নতুন ছেলেটা কি কি নাম যেন, ওকে একবার টেস্ট করে নাও, কেমন? আসছি আমি। হ্যাঁ রেডি, লাইট। আরে ওই বোর্ডটা লাগানো হয়নি। আরে মানিক বাবু এসে গেছেন তো। দুজন স্ক্রিপ্টটা একবার ধরো। আই মেকআপ রেডি? হ্যাঁ স্যার, সব রেডি আছে। সৌমেনদা ক্যামেরা রেডি করলেই আমরা শুরু করে দেবো। ওকে। লুক টেস্ট শেষ হতে হতেই লাঞ্চ গড়িয়ে গেল। লাঞ্চ ব্রেকেও কয়েকটা প্রয়োজনীয় কাজের কথা ছাড়া আর বিশেষ কোনো কথা বলেননি সত্যজিৎ রায়। সৌমেন রায়ের মনটা ভালো লাগছে না কিছুতেই। এতদিন ধরে তিনি মানিকদাকে দেখছেন, এত চুপচাপ কখনো তো দেখেননি তাকে। লাঞ্চের সময়ে তার ঘরেই এলেন সৌমেন রায়। এই ছেলেটিকে ছোট ভাইয়ের মতোই একেবারে স্নেহ করেন সত্যজিৎ। তার উপর পদবিতেও আবার রায়, তাই ভাই বলে দিব্যি চালিয়ে দেওয়া যায়। এবার তার প্রশ্নের সামনে সকালের ঘটনাটা বললেন সত্যজিৎ। সব শুনে সৌমেন বললেন, কি অদ্ভুত, এমন করে আপনার সঙ্গে কথা বলার সাহস কে পায়? আপনি আবার তার কথা ভাবছেনও? না সৌমেন, আমি ভাবছি না, বরং ঘটনাটা আমাকে ভাবাচ্ছে। তার মানে
সন্ধে 7টার সময় সেই আগন্তুকের সঙ্গে আপনি দেখা করবেন, তাই তো? ভেবে দেখলাম আমার থাকা উচিত। যতটা সহজ ভাবছি ব্যাপারটা হয়তো ততটা সহজ নয়। কেউ তো একজন আসবে, আর সে খুব সাধারণ কোনো গেস্ট নয় বোধহয়। পোস্ট লাঞ্চ কাজগুলো 6টার মধ্যে গুটিয়ে ফেলো, ঠিক আছে? ঠিক 6:45 আমি বাড়ি ঢুকবো আজ। ঠিক আছে মানিকদা, তাই করছি। আর বলছি কি, আমি কি আপনার সঙ্গে যাব? মানে আপনার যদি আরে না না, তুমি বিপদের কথা ভাবছো। এভাবে বলে কই বিপদ কখনো যেচে আসে না সৌমেন। তোমাকে আসতে হবে না। যিনি আসবেন তিনি বোধহয় একা আমার সঙ্গে মিট করতে চান। বাড়ি ফিরে চা খেয়ে ভেবেছিলেন পুজো সংখ্যার লেখাটা ধরবেন সত্যজিৎ। অনেক দিন ধরে সম্পাদক তাগাদা দিচ্ছেন, একেবারে নতুন ধাঁচের একটা রহস্য উপন্যাস নামাচ্ছেন তিনি। এমন ধরনের লেখা এর আগে কখনো লেখেননি সত্যজিৎ। বেশ কিছুদিন আগে বিধুবাবুর কাছ থেকে একটা বই চেয়ে এনেছিলেন তিনি। সেই বইয়ের ঘটনাগুলো ঠিক কি ভুল সেসব বিচার অবশ্য করেননি তিনি, তার দরকারও নেই। তার মাথায় শুধুই প্লট ঘোরে। সেদিক থেকে দেখতে গেলে বইটা একটা খনি। তাই আর দেরি করেননি সত্যজিৎ। ভাবনাটা মাথায় খেলে যাওয়ার পরেই লেখায় হাত দিয়েছেন তিনি। অর্ধেকের বেশি লেখাও হয়ে গেছে তার। এই প্রথম তিনি কোনো রহস্য কাহিনী লিখছেন, কিন্তু সেখানে ফেলুদা নেই। একেবারে চেনা ছকের বাইরে হাঁটছেন সত্যজিৎ। তাই এটা নিয়ে মনে মনে তিনি নিজেও বেশ উত্তেজিত। কিন্তু না, আজ আর কিছু মাথাতেই আসছে না তার। পাণ্ডুলিপিটা বের করবেন? না থাক, কি ভেবে আর উঠলেন না সত্যজিৎ রায়। দেওয়াল ঘড়িটার দিকে বারবার চোখ চলে যাচ্ছে। 7টা বাজল, আর ঠিক তখনই একেবারে ঘড়ি মিলিয়ে বেজে উঠল কলিং বেল। চেয়ার থেকে একেবারে যেন স্প্রিংয়ের মতো ছিটকে উঠে পড়লেন সত্যজিৎ রায়। তিনি বাড়িতে থাকলে দরজাটা নিজেই খোলেন। এ বাড়ির সকলেই সেটা জানে, তাই কেউ বাইরে আসেনি। তবে বাইরে না এলেও পাশের ঘরে তাঁর স্ত্রী যে একেবারে সজাগ হয়ে বসে আছেন সেটা তিনি আন্দাজ করতেই পারেন। দ্রুত পায়ে বাইরে গিয়ে দরজাটা খুললেন সত্যজিৎ। নমস্কার, ভেতরে আসতে পারি? আসুন। আগন্তুক ভদ্রলোকটির মাথা থেকে মুখের অর্ধেকটা পর্যন্ত পুরনো দিনের একটা বড় সড়ো হ্যাটে ঢাকা। পরনে একটা লং কোট স্টাইলের জামা, হাত দুটো প্যান্টের পকেটে। জুতোর মুখটা বেশ ছুঁচলো। চেহারাটার মধ্যে কেমন যেন একটা বেপরোয়া ভাব, অথচ গলার স্বরটা বেশ নরম। ভেতরে আসার অনুমতিটাও বেশ ভদ্রভাবেই চাইলেন, কিন্তু লোকটাকে কিছুতেই বুঝতে পারেন না সত্যজিৎ। কোথাও কি দেখা হয়েছিল এর সঙ্গে, কে জানে। এই আগন্তুকই অমন অদ্ভুতভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন সকালে। কেমন যেন ধন্দে পড়ে যান তিনি। আসুন এই ঘরে। আপনি বসুন। চা চলবে তো? এক কাপ কফি পেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। আসলে আজ বেশ গরম তো, তাই। বাবুলাল, হ্যাঁ বলুন স্যার। একটা কফি। ব্ল্যাক? নর্মালি তো ভালো। আপনি খাবেন না? আমি একটু আগেই চা খেয়েছি, থ্যাংক ইউ। কফির অর্ডার নিয়ে বাবুলাল চলে গেল। সত্যজিৎ তখনও উসখুস করছেন। লোকটি মাথা থেকে হ্যাটটা এখনো খোলেনি। গলার স্বরেও তাকে চিনতে পারছেন না সত্যজিৎ।
অথচ আগন্তুকের কোনো হেলদোল নেই। বেশ আয়েশ করে সোফা এসে বসেছে, মনে হচ্ছে এই ঘরটা তার বেশ চেনা। অপরিচিতের কোনো লক্ষণই নেই তার মধ্যে, নইলে যেছে কেউ কফির কথা বলে। উসখুস ভাব কাটাতে একটা সিগারেট ধরালেন সত্যজিৎ। প্যাকেটটা আগন্তুকের দিকে বাড়িয়ে দিলেন। চলবে? নো থ্যাঙ্কস, আমি নিজের ব্র্যান্ড ছাড়া খাই না। কফিটা আসুক। তা আপনার পরিচয়টা তো জানা হলো না। আমার সঙ্গে আপনার দরকারটা বেশ গুরুতর মিস্টার রে। আচ্ছা, আপনার কি মেমরি লস হচ্ছে আজকাল? মানে খুব ভুলে যাচ্ছেন সব কিছু, না? সিরিয়াস কোনো চিন্তা? মানে? স্যার, কফি। হ্যাঁ, ভেতরে এসো। হ্যাঁ, রাখো এখানে। এই যে কফি নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, আমি ভুলে যাচ্ছি? আপনাকে কে বলল? কি ভুলে গেছি আমি? রিল্যাক্স মিস্টার রে। খাসা হয়েছে। হ্যাঁ, 49 দক্ষিণ কোণে সূর্য হেললে পরে হস্তপরি ধূসর ধুলি কনক কান্তি ধরে। লাইনটা মনে পড়ছে মিস্টার রে? এই লাইনটা আপনি জানলেন কি করে? এটা তো আপনার অসমাপ্ত উপন্যাসের একটা লাইন, তাই তো? মানে একে একটা সূত্র বলতে পারেন, পাজল বা ধাঁধা, তাও তো বলা যায় নাকি? সে যা ইচ্ছে বলুন, কিন্তু এই লাইনটা আপনি পেলেন কোথায়? এটা তো আমি ছাড়া আর কারো জানার কথা নয়, তাই তো? কারণ এই লেখাটা তো আপনি শেষই করেননি, অথচ আমি জেনে গেলাম। কি করে বলুন তো? ওই যে আপনার মেমরি লস, একটু আগেই বললাম না। আপনার পাণ্ডুলিপিটা কোথায় রেখেছেন মিস্টার সত্যজিৎ রে? পাণ্ডুলিপি? সেটা তো আমি... চলে আসুন, এসে বসুন। কিন্তু আপনার ওই বইয়ের টেবিলে পাবেন না। ওটা ওখানে থাকলে আমি কি আর লাইনটা জানতে পারতাম? সত্যি তো, ওটা তো এখানে নেই। কিন্তু এখানেই তো থাকার কথা ছিল, গেল কোথায়? মিসিং। ওটা এখন অন্য কারোর জিম্মায় আছে, আর তিনিই আমার ক্লায়েন্ট। মানে এই ধাঁধাটা সলভ করবার দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন। হ্যাঁ, সেই ক্লায়েন্ট বেশ বুদ্ধিমান লোক মশাই, বুঝলেন? না হলে ঠিক যে রহস্যটা এসে আপনি আটকেছেন, তিনিও সেই একই জায়গায় এসে থমকেছেন। এই অঙ্কটার মধ্যেই যে কুবেরের সম্পত্তি লুকিয়ে, তা বুঝতে তাঁর বাকি নেই। আপনি কি বলছেন? তার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। আপনি কে তাও বুঝতে পারছি না। আর পাণ্ডুলিপিটা কি করে মিসিং হলো সেটাও তো মাথায় ঢুকছে না। দাঁড়ান, আমি হেল্প করছি। পাণ্ডুলিপিটা আপনি নিজের ব্যাগেই রেখেছিলেন, মনে পড়ে? গত সপ্তাহে আপনার শুটিং বা পোস্ট প্রোডাকশনের কোনো একটা কাজ ছিল বোধহয়। স্টুডিওতে বসে ফ্রি টাইমে লিখছিলেন, তাই তো? তারপর আর সেটার খোঁজ করেননি। বাড়িতে এসে আজ অবধি লেখার সময় পাননি নিশ্চয়ই। ঠিক বলেছেন, স্টুডিওতেই লিখছিলাম। শট রেডি হতে ব্যাগে ওটা ঢুকিয়ে ফ্লোরে চলে আসি। তারপর থেকে আর... কিন্তু আমার ব্যাগে কে হাত দেবে? আমার ইউনিটের কেউ? মিস্টার ডে, আপনার ইউনিটের মেম্বাররা ছাড়া ফ্লোরে আর কেউ থাকে না?
ফ্লোর বয় থাকে, লাইটম্যান থাকে, মেকানিক, চাওয়ালা, কত কে থাকে। তোর মানে আপনি বলতে চাইছেন আমি যখন ছিলাম না তখন আমার ব্যাগ থেকে ওই ম্যানুস্ক্রিপ্টটা সরানো হয়েছে? এক্স্যাক্টলি। কিন্তু কেন? ওটা নিয়ে কার কি লাভ? তাছাড়া ফ্লোর বয়ের আই মিন ওটা বোঝার মতো সেন্স না, ওটা বোঝার মতো সেন্স ওদের নেই, আর ওদের ওটা দরকারও নেই। ওরা টাকা পেয়েছে, ব্যাস মিটে গেছে। মাই গড, একটা ম্যানুস্ক্রিপ্টের জন্য এত কিছু টাকা দিয়ে ওটা চুরি করানো হয়েছে? কে করিয়েছে? ওর মধ্যে এমন কি আছে যে... আপনি সম্ভালা ট্রান্স বইটার সবটুকু বুঝতে পেরেছেন মিস্টার রে? মানে সবকটা অঙ্ক উদ্ধার করতে পেরেছেন? আপনি সম্ভালা ট্রান্স পড়েছেন? না, শুনেছি। বইটার এক কপি এশিয়াটিক সোসাইটিতে আর এক কপি বিধুবাবুর বাড়ি থেকে এখন আপনার বাড়িতে। গোটা কলকাতায় আর কোনো তৃতীয় কপি নেই। থাকলেও খুব একটা লাভ হতো না অবশ্য। বিধুবাবুর মতো এমন একজন পণ্ডিত মানুষও অঙ্কগুলো নিয়ে হাবুডুব। কিন্তু ওর দৃঢ় বিশ্বাস আপনি ঠিক একটা না একটা অঙ্কের রহস্য উদ্ধার করবেনই করবেন। মানে আমার ক্লায়েন্টের কাছে গল্পে গল্পে সেই কথাটাই উনি বলেছিলেন আর কি। আমার কিন্তু এবার সত্যি পালপিটেশন বাড়ছে মিস্টার নো বডি। কারণ আপাতত আমি আপনার কোনো উপকারে আসতে পারবো না। ক্লায়েন্টের কাছ থেকে ধাঁধাটা সলভ করার দায়িত্বটা আমি নিয়েছি, তাই গোটাটা রিভিল করতে পারছি না। তবে আপনার কাছে আমার ঋণের শেষ নেই, তাই এই বেসিক জিনিসগুলো একটু বলে গেলাম। হ্যাঁ, আমার এথিক্সের বাইরে গিয়েই কাজটা করলাম, কি আর করা যাবে। এইটুকুই বলতে এসেছিলাম। চলি, তবে দেখা হবে খুব শিগগির। আমার কাছে আপনার কিসের ঋণ? বুঝলেন না? ওহ, এই হ্যাটটা, এই যে ঋণটা এবার নিজেই দেখে নিন। প্রদোষ চন্দ্র মিটার, ভেলুমিত্তির। ভেলুমিত্তির? ঠিক দেখলেন সত্যজিৎ রায়, নাকি এটাও একটা ট্রান্স? তিনি কি একটা ঘোরের মধ্যে আছেন? নিজের গায়ে একটা চিমটি কাটলেন সত্যজিৎ। উফ করে উঠলেন নিজেই। না, সব তো ঠিকই আছে। তিনি তো কোনো ঘোরের মধ্যে নেই, দিব্যি সজ্ঞানে আছেন। তাহলে এ কে? সদর দরজাটার গায়ে হাত দিয়ে সিঁড়ির দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন সত্যজিৎ। দরজাটা বন্ধ করতেই ভুলে গেলেন। তার ভেতর পর্যন্ত তখন সবটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে একেবারে। কিচ্ছু ভাবতে পারছেন না তিনি। সম্বিত ফিরল স্ত্রী বিজয়া রায়ের ডাকে। কি গো, ওখানে দাঁড়িয়ে কি করছো? দরজাটা দেবে না? হ্যাঁ, দিচ্ছি। কে এসেছিল গো? লোকটাকে চিনতে পারলে? কি দরকারে এসেছিল? আর সকালের সেই যে ছেলেটা যে ফোন করলো? প্রদোষ চন্দ্র মিটার, ভেলুমিত্তির। কি কি বলছো তুমি? কে এসেছিল জানতে চাইলে না? ভেলুমিত্তির এসেছিল, বুঝলে। আমার কনক দুর্গা রহস্য পাণ্ডুলিপিটা চুরি গেছে। সে কি? ভেলুমিত্তির পাণ্ডুলিপি চুরি? এসব কি বলছো তুমি? এতক্ষণ যা যা ঘটেছে তার আদ্যপান্ত
বিজয়া রায়কে বললেন সত্যজিৎ। শ্যামওয়ালা ট্রান্স বইটা নিয়ে এর আগেও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। বইটার মধ্যে সাংগ্রিলা পাস বা শ্যামওয়ালার এমন অনেক কিছু গোপন রহস্য আছে যা কারোর পক্ষেই জানার কথা নয়। বইটা দেওয়ার সময় বিধুবাবুও সাবধান করে দিয়ে বলেছিলেন, ও, এই বইটা নিচ্ছেন মানিকবাবু? বেশ, নিন। যদিও আমার কাছে ছাড়া এই বইটার কোথাও পাবেনও না। তবে এই বই কিন্তু আপনার জিনা হারাম করে দেবে, এই আমি বলে রাখলাম। কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি। আরে একবার যদি মাথায় চেপে বসে না, কিছুতেই আর বেরোতে পারবেন না এর থেকে। ওই ধুলো থেকে সোনা হয়, শুনেছেন তো? ওই যে সূর্যবিজ্ঞান, তার সব ঠিকুজি এতে আছে। এর মধ্যে প্রচুর মিস্ট্রি আছে মশাই। একবার যদি সলভ করতে পারেন না, তো কেল্লা ফতে। বিধুবাবু কথাটা কিছু ভুল বলেননি। এই বইটা সত্যজিতের একেবারে নাড়িতে ঢুকে পড়েছে যেন। সারাক্ষণ বইটার কথাই ভেবে যাচ্ছেন। বইটা পড়তে পড়তেই লেখার প্লটটা মাথায় এসেছিল তাঁর। সাংগ্রিলা পাসের পথে চলেছে দুজন অভিযাত্রী। একবার সেই প্রাচীন রহস্যময় জ্ঞাননগরীর সন্ধান পাওয়া গেলেই সমস্ত গুপ্তবিদ্যার নাগাল পেয়ে যাবে তারা। পূর্বপুরুষের পুরনো ডায়েরি থেকে সেই পথের ম্যাপ পেয়েছিল একজন, আর তারপরেই শুরু হয় তাদের যাত্রা। এই প্লটটা মাথায় আসতেই প্রায় নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন সত্যজিৎ। সারাদিন শুধু এটা নিয়েই পড়ে থাকতেন। ইউরোপিয়ান পর্যটকদের বহু প্রাচীন সব লেখাপত্র উদ্ধার করে দু একটা ধাঁধা বেশ সলভ করে ফেলেছিলেন তিনি। বিধুবাবু রোজ একবার ফোন করে খবরাখবর করতেন। একদিন বোধ হয় কথায় কথায় সে কথাটা বলেও ফেলেছিলেন তিনি। আর তারপরেই সত্যজিৎ বুঝতে পেরেছিলেন যে তিনি ছাড়াও এই বইটার খবর আরও কেউ রাখে। তাদের উদ্দেশ্য যে ভালো নয় সে কথা বোঝাই যাচ্ছে। শ্যামওয়ালার রহস্য উদ্ধারে কতটা মরিয়া তারা, নইলে তার ব্যাগ থেকে পাণ্ডুলিপি চুরি করে। কিন্তু তারা কারা? বিধুবাবু এ কথাটা কাকে বলেছেন? না, কাল বিকেলেই একবার বিধুবাবুর বাড়িতে যেতে হবে ঠিক করলেন সত্যজিৎ। কিন্তু ফেলু মিত্তির মাথার মধ্যে আবার সব জট পাকিয়ে গেল। সত্যজিতের আর ঘুম এলো না। পড়ার ঘরে আলো জেলে শ্যামওয়ালা ট্রান্স বইটা নিয়ে বসলেন তিনি। তার পাণ্ডুলিপিটা ঠিক কোথায় আছে সেটাও তো জানা দরকার। ও সৌমেন, এসে গেছো? দেখেছেন দাদা, ইয়াং ছেলে মেয়েদের মতো আজকাল দেখি সাধু সন্ন্যাসীরাও নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। সেটা নিয়ে আবার খবরের কাগজে খবরও বেরোচ্ছে। নেই কাজ তো খই ভাজ আর কাকে বলে। চলো চলো, বেরোনো যাক। তো সাত সকালে সাধু সন্ন্যাসী নিয়ে পড়লে কেন? এই যে দাদা, এই তো কাগজটা হাতে নিয়েই ঘুরছি। এই দেখুন না, কঙ্খল সিদ্ধাশ্রমের ভুজঙ্গ মহারাজের নাকি পাত্তা নেই। এই যে কাগজে দিয়েছে। এমনিতে এদিক সেদিক চলে যান বটে, তবে 2-4 দিনের মধ্যে ফিরেও আসেন। এবারে নাকি 1 মাস হতে চলল, কোনো খবর নেই তাঁর। সিদ্ধাশ্রম থেকে পুলিশে নিরুদ্দেশ ডায়েরিও করেছে। কোথায় যায় বলুন তো এরা? ওরা কোথায় যান তা জানি না, তবে আমরা আপাতত স্টুডিওতে যাচ্ছি। আজ অনেকগুলো কাজ শেষ করতে হবে। ও ভালো কথা, আমাদের আউটডোরের জন্য সেই রাজবাড়িটা
না, ওটা এখন পাবেন না মানিকদা। আসলে ওই গেল মাসে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর পুরনো বাড়ি তো সারাইয়ের জন্য বন্ধ রেখেছে। অজিত কালই ওখানে ঘুরে এসে সব বলল। মুশকিল হলো তো, ওই বাড়ির লোকেশনটা এত ভালো ছিল, এখন আবার নতুন করে। দাদা, একটা কাজ করবেন? হ্যাঁ, আজ একবার সন্ধেবেলা আমার সঙ্গে শ্যামবাজারে যাবেন। ওই যে ওই ধর চৌধুরীদের বাড়িতে আজকে রাজরাজেশ্বরী পুজো। ওই ফলতার ভেতর দিকে সেই যে ওই ধর ভিলাটা ওদের পুরনো হয়ে গেছে, তবে বিরাট বাড়ি, চমৎকার লোকেশন। আপনি একবার বললে। না না, ওসব পুজোর টুজোয় আমাকে টেরো না, চিনি না জানি না, হঠাৎ একজনের বাড়িতে। না না, ওটা খুব এম্বারাসিং। দাদা, আপনি না চিনলেও বিশ্বশুদ্ধ লোক আপনাকে চেনে, ওটা কোনো ব্যাপার নয়। আপনি এসেছেন দেখলে লোকে এমনিই নাচতে থাকবে। আর ওদের পুজোটায় তো কোনো নিমন্ত্রণের ব্যাপার নেই, সকলেই যেতে পারে। আর তাছাড়া আপনি তো পুজো দেখবেন না, কথা বলতে যাবেন। চলুন না দাদা, যদি বাড়িটা দেখার একবার পারমিশন পাওয়া যায়। শুনেছি ওই বিদ্যাচরণ ধর চৌধুরী এবার এখানে এসেছেন, উনি সমস্ত প্রপার্টির মালিক। ওর টিকি পাওয়া খুব মুশকিল, রাজা রাজরাদের সঙ্গে ওঠা বসা। তাই বলছিলাম আর কি। রাজরাজড়া, রাজরাজেশ্বরী, ওদিকে আবার ভুজঙ্গ মহারাজ। আজ তোমার সব রাজকীয় ব্যাপার স্যাপার দেখছি। তা সাধু বাবা খালি হাতে গেলেন নাকি কিছু নিয়ে সরেছেন? কে? ও, ওই ভুজঙ্গ মহারাজ? না, সেরকম কিছু। ও হ্যাঁ, এই তো সিদ্ধাশ্রমের এক দুষ্প্রাপ্য দেবী মূর্তিরও নাকি খোঁজ মিলছে না। দেবীর নাম রাজরাজেশ্বরী। কি আইকনিক ব্যাপার দেখুন মানিকদা। হ্যাঁ, এই জায়গায় আপনার ফেলুদা থাকলে সে একখানা। থামাও থামাও, গাড়িটা থামাও। কি হলো মানিকদা? হ্যাঁ, না মনে হলো চেনা কেউ। না না, সরি, ভুল হয়েছে। এই চলো, সেই হ্যাট মাথায় লোকটাকে দেখলাম না, নাকি নাকি ভুল দেখলাম আবার? বাহ, ঠিক জায়গাতেই থেমেছি মানিকদা। ওই ওই যে ওই লাল রঙের গেটওয়ালা বাড়িটা দেখছেন, ওখানেই আসবো সন্ধ্যাবেলা। ওটাই ধর চৌধুরীদের বাড়ি। শোনো সৌমেন, আমি আজ বিকেল 3টে নাগাদ একবার লালবাজার যাব। ঠিক 6টার সময় শ্যামপুকুর স্ট্রিটের এই গলিটার সামনে থাকবো। তুমি চলে এসো, কেমন? লালবাজার কেন মানিকদা, কি হয়েছে? কয়েকটা দরকার আছে, চলো। লাঞ্চ ব্রেকে সব বলছি। ডিটেকটিভ ডিপার্টমেন্টের বিনয় দেবকে আগে থেকেই বলা ছিল। বিনয় ছেলেটিকে বেশ ভালোবাসেন সত্যজিৎ, দু একটা কাজে খুব সাহায্যও করেছে সে। পুলিশ যে সাহিত্য পড়ে, ইতিহাসের এত নানা বিষয়ে খোঁজ খবর রাখে, তা বিনয়কে না দেখলে বোঝাই যেত না। কাঁটায় কাঁটায় ঘড়ি মিলিয়ে 4টের সময় বিনয়ের চেম্বারের দরজায় টোকা দিলেন সত্যজিৎ রায়। পাণ্ডুলিপিটা যদি সত্যিই চুরি গিয়ে থাকে তো তার একটা ব্যবস্থা হওয়া দরকার। সত্যজিতের নখ শুনে বিনয় নিজেই উঠে এসেছে। আসুন আসুন মিস্টার রে, আমার কি সৌভাগ্য। এটা একটু বেশি বিনয় হয়ে গেল, মাঝে মাঝে জ্বালাতে আসি তো। কি যে বলেন, বসুন। তা চা না কফি কোনটা বলবো? কিচ্ছু না, কয়েকটা জরুরি কথা আছে, সেগুলো আগে সেরে নি বরং। বিনয় দেবকে আদ্যপান্ত সবটা বললেন সত্যজিৎ রায়, কিচ্ছু বাদ দিলেন না। আগের দিন সকালের টেলিফোন থেকে শুরু করে এদিন শ্যামবাজারের কাছে সেই
হ্যাট পরা মাথার ঝাঁকি দর্শন সব খুলে বললেন তিনি। মন দিয়ে সবটা শুনে বিনয় বলল, আপনি কি করে বুঝলেন যে ওই আগন্তুকই আসলে ফেলু মিত্তির? ওই নামে সত্যি কি কেউ আছে? আই মিন, কোনো গোয়েন্দা? বলতে পারবো না, তবে তবে ওই মুখটাকে আমি ভুলবো কেমন করে? আমার হাতে তো ওই মুখটা আঁকা। সে তো আপনার লালমোহন গাঙ্গুলি স্কেচের সঙ্গেও ওই সন্তোষ দত্তর মুখ মিলে যায়। তার মানে আপনি কি বলতে চাইছেন? তাহলে মুখটা অমন করে ঢেকে রাখবে কেন? আপাতত কিছু বলতে চাইছি না, বুঝতে চাইছি শুধু। আচ্ছা মিস্টার রে, শ্যামওয়ালা ট্রান্স বইটা আর আপনার পাণ্ডুলিপির কথাটা আর কি কেউ জানতো? না, শুধু আমার স্ত্রী। খুব সিক্রেট কিছু নিয়ে কাজ করছিলেন বুঝি? ব্যাপারটা আসলে খুব মিস্টেক। ওই বইটাতে এমন একটা জায়গার কথা আছে যেখানে বিশ্বের সমস্ত গুপ্ত বিদ্যা শেখানো হয়। যেমন ধরুন, বয়সটাকে ধরে রাখার বিদ্যা, দিনের পর দিন কিছু না খেয়ে কিভাবে থাকা যায় সেই বিদ্যা। তবে সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হলো ধুলো থেকে সোনা তৈরির বিদ্যাটাও ওখানেই শেখানো হয়। হোয়াট? মাই গুডনেস, ধুলো থেকে সোনা বলেন কি মশাই? এসব আবার সত্যি হয় নাকি? ওটা আমার ইনভেস্টিগেশনের বিষয় নয়, ওটাই আমার প্লট। বুঝতে পেরেছি, সাংঘাতিক প্লট। তা এই কীর্তিগুলো ঘটানোর মতো কোনো মেথডও নিশ্চয়ই আপনার ওই প্লটে আছে। মেথড নয়, তবে ধাঁধা বলতে পারেন। শ্যামওয়ালা ট্রান্সে বেশ কয়েকটা ধাঁধা লেখা আছে। সেই ধাঁধাগুলো কিছুটা নিজের মতো করে উদ্ধারের চেষ্টা করছি আর কি। বোঝা গেল, এ তো আগুন নিয়ে খেলছেন মশাই। যাই হোক, আপাতত আপনার পাণ্ডুলিপি আর ফেলু মিত্তিরকে ট্রেস করার চেষ্টা করছি। ও হ্যাঁ, কাল সকালে আপনার বাড়িতে ওই ফোনটা কোত্থেকে এসেছিল সেটাও জানতে পারবো। আর হ্যাঁ, আপনার কোনো দরকার থাকলে একটা ফোন করে দেবেন, বাকিটা খুব শিগগিরই জানাচ্ছি। উঠে দাঁড়ালেন সত্যজিৎ রায়, আর তখনই টেবিলের ওপরে একটা পেপার ওয়েট চাপা দেওয়া কাগজের কাটিংয়ের দিকে চোখ পড়ল তাঁর। এই নিউজটা কোথায় যেন দেখেছেন তিনি। ছবিটা ঝাপসা, কিন্তু চেনা চেনা লাগছে না। এটা সেই কঙ্কল সিদ্ধাশ্রমের বাবাজি হারিয়ে যাওয়া নিউজটা না? এটা নিয়ে আপনি কি করছেন? ও এটা আর বলবেন না, সেই বাবাজির নাকি কলকাতায় কানেকশনও আছে কিছু। শিষ্য টিষ্য হবে বোধহয়। ওর আশ্রম থেকে মিসিং ডায়েরিও করা হয়েছে। তাই যে যে জায়গায় ওর কানেকশন, সেই জায়গাগুলোকে একটু অ্যালার্ট করা হয়েছে আর কি। যত সব ফালতু ব্যাপার। তবে বাবাজি নাকি বেশ পপুলার। তো ইনিও কি আপনার প্লট নাকি? লালবাজার থেকে বেরিয়ে ঘড়িটা দেখলেন সত্যজিৎ রায়। হাতে এখনো কিছুটা সময় আছে তার। বিধুবাবুর কাছে যাওয়াটা খুব দরকার। শ্যামওয়ালা ট্রান্সের কথাটা উনি ঠিক কাকে কাকে বলেছেন সেটা জানতেই হবে। যদিও ধাঁধাগুলো নেহাতি কিছু বেকার হোক্স বলেই মনে হয়েছে তার, কিন্তু এর জন্য একটা পাণ্ডুলিপি যখন চুরি হয়ে যায় তখন বড় সড়ো কোনো গণ্ডগোল ঘটতেই বা কতক্ষণ। আসল কালপ্রিটকে সেটা তো বোঝা দরকার। গাড়ি থেকে নেমে বেল বাজাতেই কাজের লোক এসে দরজা খুলে দিল। বিধুবাবু এই সময়টা একা একা দাবা খেলেন, ওটাই তার একমাত্র নেশা। এই অসময়ে সত্যজিৎকে দেখে বেশ অবাক হলেন বিধুবাবু। আরে মানিক বাবু যে, আরে একেবারে হঠাৎ করে কি ব্যাপার? বেশ বেশ, তা একদান হবে নাকি? না, আপনি চালান না। আপনার এই একা একা দানগুলো দেখতে বেশ লাগে। হ্যাঁ, বেশ লাগে। তাও মশাই, যদি পাশাটা শিখতে পারতাম। ওই একটা পাশার দান একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিল। হ্যাঁ,
তা যাই হোক, ছোট বীজ থেকেই অবশ্যই বট গাছ গজায়। তা ওই সাম্ভালা ট্রান্স, ওই যে বইটা নিয়ে গেছেন, ওখানে বিভিন্ন বীজের কথা লেখা আছে, পড়েছেন তো? ঠিকঠাকভাবে উচ্চারণ করলে আগুন জ্বলে, বৃষ্টি পড়ে। পড়েননি? আপনি এগুলো বিশ্বাস করেন? দেখুন স্যার, অঙ্ক মিললে আছে, না মিললে নেই। ওই যে ধাঁধাগুলো, ওগুলো তো এক একটা অঙ্কই, কি তাই না? হ্যাঁ, সাধে কি আর বইটা কেউ ছাপে না? তা বেশ করে, লোকে না হলে এতক্ষণে নাওয়া খাওয়া ভুলে সোনা ফলাতে দৌড়তো। বই না ছাপলে কি হবে? বইয়ের প্রচার তো কম হচ্ছে না। আপনি আমায় বলেছেন বলেই তুমি জানতে পেরেছি। এমন আর কাকে কাকে বলেছেন? আরে না 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 মশাই, আরে খেপেছেন নাকি? হ্যাঁ, সবাই কি আর মানিক বাবু? তবে হ্যাঁ, এই শহরে আপনি ছাড়া আরেকজন জিনিয়াস আছে কিন্তু। ছেলেটা মনে হয় ছোকরাই হবে, সব্যসাচী মুখার্জি। দেখা হয়নি এখনো, তবে ফোনে অনেক গল্প টল্প হয়। ছেলেটা হিস্ট্রি আর আর্কিওলজিটাকে একেবারে কুলে খেয়েছে মশাই। হ্যাঁ, ওর স্পেশাল সাবজেক্ট হলো হিমালয়ান রিজিয়ন। কি নলেজ মশাই, অবাক হয়ে যেতে হয়। আপনি ছাড়া আর ওকেই এই বইটার ব্যাপারে বলেছি। বইটা নিয়ে আমার লেখার কথা বলেছেন নাকি? না, সেভাবে কিছু বলিনি, ওই অপর ওপর আর কি। আসলে বইটা দেখতে চেয়েছিল তো, তাই আর কি। হ্যাঁ, ও কিন্তু আপনার খুব বড় ফ্যান, জানেন তো। আপনার সব কিছু ওর মুখস্থ একেবারে। এই দাঁড়ান দাঁড়ান, এরপর একদিন এই দুজনকেই একসঙ্গে ডাকবো, কেমন? দেখা হয়ে যাবে। ও নাকি সিদ্ধাশ্রম নিয়ে আরো এক্সট্রা কি সব জানে টানে বলল। কি আশ্রম? সিদ্ধাশ্রম। আরে সিদ্ধাশ্রম, সাম্ভালাকে তো এই নামেও ডাকে। কেন, পড়েননি ওখানে? বুঝলুম। ঘড়ি দেখে তাড়াতাড়ি বেরিয়ে এলেন সত্যজিৎ। সব্যসাচী মুখার্জি আর সিদ্ধাশ্রম, এই দুটো নাম তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ড্রাইভারকে শ্যামপুকুর স্ট্রিটের কথা বলে গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে আছেন বটে তিনি, কিন্তু কিছুই দেখছেন না। সব্যসাচীর নামে কাউকে চেনেন তিনি? না, কিছুতেই তো মনে পড়ছে না। অবশ্য নামটা একটা ধাপ্পাও হতে পারে। তাকে কখনো চোখেও দেখেননি বিধুবাবু, চোখে দেখেননি, অথচ গল্প হয়। বিধুবাবু ওর সঙ্গে অনেক কথা শেয়ারও করেন। ছেলেটা সত্যিই কি মাস্টার স্কলার? আচ্ছা, সেটাও যদি হয় তো ওর পয়েন্ট অফ ইন্টারেস্টের জায়গাটা হিমালয় কেন? মিস্টিসিজম? সেই জন্যই কি সাম্ভালা নিয়ে ছেলেটার এত আগ্রহ? আচ্ছা, সাম্ভালাকে সিদ্ধাশ্রম বললেন না বিধুবাবু? সিদ্ধাশ্রম, সিদ্ধাশ্রম নামটা তিনি যেন কোথায় শুনেছেন। ও হ্যাঁ, ঠিক ঠিক, পরক্ষণেই তার মনে পড়ে গেল। খবরের কাগজে পড়েছিলেন সেই সন্ন্যাসী হারিয়ে যাওয়ার কেসটা। কঙ্খলের সিদ্ধাশ্রম থেকেই তো হারিয়ে গেছেন ওই ভুজঙ্গ মহারাজ। নামের মিলটা কি শুধুই কাকতালীয় নাকি? কি হলো, থামলে কেন? স্যার, সৌমেন বাবু। এই তো মানিকদা এসে গেছেন। আসুন আসুন, ওই যে ওই বাড়িটা। আসুন। বিদ্যাচরণ ধর চৌধুরীকে আগেই বলেছি আপনি যে আসবেন, উনি তো বিশ্বাসই করতে পারছেন না। চিনলে কি করে? আমার দাদুর ছাত্র ছিলেন, সংস্কৃত, দর্শন আর ব্যাকরণ পড়তেন। খুব পণ্ডিত মানুষ। আসুন মানিকদা, আসুন। এই যে খোকা, শোনো, বিদ্যাবাবুকে চেনো? একবার বলবে মানিকবাবু এসেছেন। আচ্ছা। আরে
আরে আসুন 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 মাননীয় সত্যজিৎ রায় মহাশয়, এই অধমের বাটিতে আপনাকে স্বাগত জানাই। আমার যে কি আনন্দ হচ্ছে আপনাকে আমি বোঝাতে পারবো না। ও এই দেখুন, আমার পরিচয়টাই তো আপনাকে দেওয়া হয়নি। অধমের নাম হলো বিদ্যাচরণ ধরচৌধুরী। নমস্কার ধরচৌধুরী বাবু। আমি আসলে মানে বিনা নিমন্ত্রণে আর কি। কি আশ্চর্য, সত্যকে কখনো নিমন্ত্রণ করতে হয় নাকি? সত্য তো আপনা আপনি উদ্ভাসিত হন। হ্যাঁ, আপনি তো সেই সত্যেরই জয় ঘোষণা করছেন নাকি? হ্যাঁ, কিছু ভুল বলে ফেললাম না তো সত্যজিৎ বাবু? আপনি দারুণ কথা বলেন তো। সত্যি আমার এখানে এসে খুব ভালো লাগছে। ভালো লাগছে? বেশ বেশ বেশ, তাহলে আসুন, একটু ওপরে আসুন। মন্দিরে বোধ হয় আপনার তেমন কোনো রুচি নেই, তাই না? এস্থেটিক কোনো কিছুতেই ক্লান্তি নেই আমার। প্রতিটা মূর্তিরই তো নিজস্ব ঘরানা আছে, আর এমন প্রাচীন বাড়ি যখন। তা বটে, আমাদের রাজরাজেশ্বরী মা সত্যি এক আশ্চর্য দেবী। হ্যাঁ, আসুন না, একবার দর্শন করে যান। বিদ্যাসুন্দর ধরচৌধুরীর সঙ্গে রাজরাজেশ্বরী মন্দিরে চললেন সত্যজিৎ রায় আর সৌমেন। দেবমূর্তিটি বিশেষ বড় নয়, 1.5 ফুটের মতো হবে। তার উপর পুজোর দিন বলে ফুল মালায় একেবারে ঢাকা। কিন্তু সেই ফুলের স্তূপের মাঝখান দিয়েই যে মুখখানি উঁকি দিচ্ছে, সেই মুখ বড় সুন্দর। সবথেকে অদ্ভুত হল দেবীর চোখ দুটো। মুখের সীমানা ছেড়ে চোখ যেন আরো কিছুটা বেরিয়ে এসেছে। মন্দিরটি ঠাকুর দালানের ওপরে। মন্দিরের সামনেই উঠোন, আর সেই উঠোনের এক পাশ দিয়ে দোতলায় ওঠার কাঠের সিঁড়ি। দোতলায় উঠেই গোটা বাড়িটাকে বেড় দেওয়া একটা টানা বারান্দা। সেই বারান্দার এক পাশে বেশ কয়েকটি ঘর। তারা 3 জনে এসে প্রথম ঘরটায় ঢুকলেন। পুরনো দিনের পেল্লায় আলমারি, কাঠের সিন্দুক, উপর থেকে যে ঝাড়টা ঝুলছে তার মধ্যে এখনো যেন গ্যাস বাতির গন্ধ। দেওয়ালের একদিকে একটা বিশাল আয়না, জানলার কাছে খসখসটা গোটানো রয়েছে। মাঝখানে মার্বেলে বাঁধানো একটা ছোট টেবিল, আশেপাশে বেশ কয়েকটা কৌচ। ঘরটা বেশ খুঁটিয়ে খুঁটিয়েই দেখছেন সত্যজিৎ। বললেন, বেশ অ্যান্টিক অ্যান্টিক ফিলিং হচ্ছে কিন্তু মশাই। হ্যাঁ, না মানে ওই পূর্বপুরুষদের যেটুকু ধরে রাখা যায় আর কি। তা আপনার রাজরাজেশ্বরীও তো বেশ প্রাচীন, না? অন্তত 250 বছর তো বটেই, তার বেশিও হতে পারে। আচ্ছা, মূর্তিটা কিসের বলুন তো মানিকবাবু? মনে হয় অষ্টধাতুর। এমনিতে অষ্টধাতুর মূর্তি, তবে দিনের বিশেষ বিশেষ সময়ে সোনার মতো দেখায়। মানে নির্দিষ্ট কোণ থেকে সূর্যের আলো মূর্তির উপরে পড়লে একেবারে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। অদ্ভুত তো। রাজরাজেশ্বরী কি দুর্গা? হ্যাঁ, বলতে পারেন। তবে হিমালয়ের পাদপীঠে ইনি রাজরাজেশ্বরী নামেই বিখ্যাত। হিমালয়ে রাজরাজেশ্বরী মঠ আছে বটে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। কেন? রাস্তা নেই? দৃষ্টি নেই, মানে সাধারণ মানুষের দৃষ্টিতে ধরা দেবে না। প্রকৃতির নিজস্ব বিজ্ঞানের সিদ্ধ যিনি, একমাত্র তিনি সেই মঠ দেখতে পাবেন। বায়ু আর সূর্যরশ্মির গণিত জানতে হবে, তবেই সেখানে পৌঁছতে পারবেন। তার মানে আপনি বলতে চাইছেন যে ওটা একটা আলাদা ডাইমেনশন? না, আমি বলতে চাইছি না, সিদ্ধ সাধকরা এটাই বলেন আর কি। সিদ্ধ সাধক? তার মানে ওই রাজরাজেশ্বরী মঠটাই কি হিমালয়ের সিদ্ধাশ্রম? আপনি সিদ্ধাশ্রম জানেন মানিকবাবু? না, এত কিছু জানি না, জাস্ট নামটা শোনা, এই আর কি। আচ্ছা,
একটা কথা বলছিলাম বিদ্যাচরণবাবু, যদি সম্ভব হয় আপনার ফলতার বাগান বাড়িটা একবার মানিকদাকে দেখাতে পারেন। আসলে একটা আউটডোর শ্যুটের জন্য আর কি। না মানে ওই ফলতার বাড়িটা আসলে ওটা তো না না, অসুবিধা থাকলে ব্যস্ত হবেন না। আসলে যে রাজবাড়িটায় আমাদের শুটিংয়ের কথা ছিল ওটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। গঙ্গার কাছাকাছি একটা পুরনো লোকেশন একটু তাড়াতাড়ি দরকার, তাই আর কি। সত্যজিৎ রায়ের কোনো প্রয়োজনে লাগতে পারলে আমি কৃতার্থ হব। আসলে আসলে জায়গাটা তো অনেক দূর, তার উপর বাড়িটার অবস্থাও খুব একটা ভালো নয়। ও আপনি ভাববেন না, সব ঠিক করে নেব। শুধু জায়গাটা যদি একবার দেখা যেত। অবশ্যই অবশ্যই, আগামীকাল না 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 কাল না, পরশু বিকেলের দিকে। আচ্ছা, পরশু বিকেলের দিকে কি আপনি ব্যস্ত আছেন নাকি? আমার আবার সকালটা একটু। কোনো অসুবিধা নেই, এই যে আমার ফোন নাম্বার, ফোনে আমরা বরং টাইমটা ফিক্স করে নেব, কেমন? অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার, আসুন। পরদিন সকালে লালবাজারের বিনয়দেব ফোন করে জানালেন যে সত্যজিতের বাড়িতে সেই অচেনা কিশোর কণ্ঠের ফোনটা এসেছিল সরিষার কাছাকাছি একটা পাবলিক বুথ থেকে। সেই বুথের মালিককে ট্রেস করেছে লোকাল থানা, তবে সে বিশেষ কিছু বলতে পারেনি। পাবলিক বুথে এমনি কত লোকজন সকাল থেকে ফোন করে, আর যে স্টুডিও থেকে সত্যজিতের পাণ্ডুলিপিটা চুরি গেছে সেই স্টুডিও আর আশেপাশে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানালো বিনয়দেব। ধন্যবাদ দিয়ে ফোনটা রেখেই দিয়েছিলেন সত্যজিৎ। আবার কি ভেবে বিনয়কে ফোন করে বিদ্যাচরণবাবুর বাড়ির কথাটা তিনি বললেন। শুনে বিনয় বলল, ফলতা, বাহ, দারুণ জায়গা। ওখানেই তো আমাদের গ্রামের বাড়ি, কতদিন যাওয়া হয়নি। এক কাজ করুন না, আমাকেও আপনার ইউনিটের একজন সদস্য করে নিয়ে নিন। 2 দিন ছুটি নিচ্ছি, টুক করে একবার ঘুরে আসি না হয়, কি বলেন? সৌমেন তো ছিলেনই, এবার বিনয়কে নিতেও কোনো অসুবিধে হলো না। রেকি করতে গেলে ইউনিটের 2-3 জন থাকতেই তো পারে, আর বিদ্যাচরণবাবু সত্যজিৎ রায়ের জন্য কিছু করতে পারলে একেবারে বর্তে চান। বিদ্যাচরণবাবুর কিছু জরুরি কাজ মেটাতে গিয়ে রওনা হতে একটু দেরি হয়ে গেল। গাড়িটা বিদ্যাচরণবাবুর, ড্রাইভারের হাতও বেশ পাকা, কিন্তু রাস্তাটা খুব খারাপ। বিকেল 5:30 নাগাদ রওনা হয়ে পৌঁছতে পৌঁছতে প্রায় 8:30টার কাছাকাছি হয়ে গেল। মাঝে অবশ্য চা জলখাবারের জন্য কিছুটা সময় বাদ দিলে বাকিটা ভাঙাচোরা পথে সর্বক্ষণ লাফানি। বিদ্যাচরণবাবু একটু শৌখিন মানুষ, তিনি সব থেকে বেশি ক্লান্ত হয়ে পড়েছেন। বাগানবাড়ির ম্যানেজারকে বলাই ছিল আগে থেকে সত্যজিৎ ও তাঁর 2 জন সঙ্গীর জন্য একটা বড় দেখে ঘর পরিষ্কার করে সাজিয়ে গুছিয়েই রাখা ছিল। খাবার দাবারের বন্দোবস্তও পাকা। এই বাড়িটায় আলো আছে, তবে পাওয়ার খুব কম। টিমটিম করছে যেন আলোগুলো। আশপাশটা এত অন্ধকার যে আলোটা ভালো বোঝাই যাচ্ছে না। বিদ্যাচরণবাবু বললেন, বলছিলাম কি মানিকবাবু, আজ অনেকটা রাত হয়ে গেছে, চারপাশটা কেমন অন্ধকার হয়ে গেছে দেখছেন তো, তারপর এতটা পথ আসা। তাই বলছিলাম আজ খেয়ে দিয়ে একটু বিশ্রাম করুন, কাল সকালেই না হয় বাড়িটা ঘুরে দেখে নেবেন। ওই যে ওই দিকের ঘরটা হলো আমার, আর আপনার যদি কিছু প্রয়োজন হয় এই গোপাল মানে ম্যানেজার বাবুর ছেলেকে বলবেন, ও আপনার ঘরের বাইরেই থাকবে। আপনি ব্যস্ত হবেন না, সব ঠিক আছে। আচ্ছা, আসি তাহলে। শুভরাত্রি। শুভরাত্রি। ও ভালো কথা, বলছিলাম কি মানিকবাবু, রাতে কিন্তু ঘরেই থাকবেন। হ্যাঁ, ফাঁকা জায়গা তো, যদি সাপখোপ থাকে আর কি।
আপনারা কলকাতার মানুষ, তাই বললাম আর কি। আপনিও তো কলকাতার। তা বটে, তবে আমার পাহাড়ে ঘোরা অভ্যাস আছে, সাপে আমার কিচ্ছু করতে পারবে না। যাই হোক, শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। সত্যি ঘুটঘুটে অন্ধকারে বেরোনোর কোনো মানেই হয় না। তবে এই গণ্ডগ্রামের মধ্যেও ঘরটা কিন্তু বেশ গোছানো, আবার অ্যাটাচড বাথ। সত্যজিৎরা 3 জন একই ঘরে আছেন, ব্যবস্থার কোনো ত্রুটি নেই। ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হওয়ার পরেই ম্যানেজার 3 জনের খাবারটা ঘরেই দিয়ে গেল। খাওয়া হয়ে গেলে থালাবাটি নিতে এলো গোপাল, ম্যানেজারের ছেলে। এই শোন, তুই গোপাল তো এখানে থাকিস? তা পড়াশোনা করিস নাকি সারাদিন টোটো কোম্পানি? না, আমি লেখাপড়া করি, বাংলা জানি, অঙ্ক জানি, আর 9 ঘরের নামটাও জানি। বাবা, অনেক কিছু জানিস দেখছি। তা বল দেখি, 3 নং কত? 3 নং 27। এই রে, বাবা ডাকছে। যাই যাই, হ্যাঁ, ওই সাধু বাবাকে খাবার দিতে হবে। কাকে? হ্যাঁ, না 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 না, কাউকে না, কাউকে না, কিছু না, আমি যাই। হ্যাঁ, ও কি বলে গেল মানিকবাবু? শুনলেন আপনি? আপনি যা শুনলেন আমিও তাই শুনলাম। সাধু বাবা আর কি? আপনারা থাকুন, আমি একবার যাই বরং। আমি নিজেই যাচ্ছিলাম, চলো একসঙ্গে যাই। সাপ আছে না? এই বাগান বাড়িটা পরিষ্কার করা হয়, সেটা ঢুকতে ঢুকতেই দেখেছি। সাপ থাকে একটু অপরিষ্কার জায়গায়, বন্টনের মধ্যে কিংবা ইঁটের পাঁচায়। পরিষ্কার রাস্তায় ওরা চট করে আসে না। চলুন তো দেখি। দরজাটা লাগিয়ে পা টিপে টিপে 3 জনে বাইরে এলেন। আকাশে বোধহয় মেঘ আছে, চাঁদের আলোটা ভালো পড়ছে না, আলো আঁধারি হয়ে আছে চারদিকটা। বাড়ির যে দিকটায় ওরা উঠেছেন তার একেবারে উল্টো দিকে গাছে ঢাকা আরেকটা পায়ে চলা পথ ঢুকে গেছে। আলো আঁধারিতে চোখটা একটু সইয়ে নিয়ে 3 জনে সেদিকেই চললেন। এই পথটা একেবারেই পরিষ্কার নয়, শুকনো পাতা, ছোট ছোট ইটের টুকরো আর পাথর কুচিতে ভর্তি। খুব সাবধানে পা ফেলতে হচ্ছে তাদের। বিনয়ের হাতে একটা ছোট্ট টর্চ আছে, একবার জেলেই নিভিয়ে দিয়েছে সে। পথটুকু দেখে নেওয়া আর কি। একবার আশপাশটায় চোখ বুলিয়ে নিল বিনয়। না, কেউ কোথাও নেই। পা টিপে টিপে মিনিট 3 যাওয়ার পরেই একটা ঘর চোখে পড়ল তাদের। সেই ঘরের ভেতর থেকে অল্প একটু আলো বেরিয়ে আসছে। এখানে কে থাকে? দারোয়ান। শুকনো পাতা বাঁচিয়ে যতটা সম্ভব সাবধানে চলেছেন ওরা 3 জন। ওই ঘরটার কাছাকাছি আসতেই চাপা গলাটা স্পষ্ট তাদের কানে এলো। ভুজঙ্গধর, আমি ভালো কথা বলছি, রাজেশ্বরী বিদ্যাটা আমাকে শিখিয়ে দিন। দেখুন, এতটা সময় কিন্তু কেউ আপনাকে দেবে না। আপনি মনে রাখবেন, আমার টাকাতেই কিন্তু আপনার ওই সব মঠ টট যা কিছু হয়েছে। এবার আমার সঙ্গে বেইমানি করবেন? না না না, তা কিন্তু আমি মানব না। তোমাকে কতবার বলবো যে ওই বিদ্যেটা আমার জানা নেই। হ্যাঁ, এটা ঠিক যে আমার গুরু জানতেন, তবে তিনি কাউকেই শেখাননি। কাউকে শেখাননি? হ্যাঁ, আমাকে কি মূর্খ বলে মনে হয় তোমার? আমি জানি না তোমার গুরুর কতটা ঘনিষ্ঠ ছেলে তুমি। ভুজঙ্গধর, এমনি এমনি তোমার পিছনে এতগুলো টাকা ঢালছি। শোনো ভুজঙ্গধর, তোমাদের ওই সাম্ভালা সিদ্ধাশ্রমের রাজরাজেশ্বরী মূর্তিটা আমি আমার বাড়িতে এনে বসিয়েছি।
তোমার গুরুর বাকি 2 চেলাকেও আমি সরিয়ে দিয়েছি। এবার তোমার বলা। হ্যাঁ, বাঁচতে চাও তো আমাকে ওই ধাঁধাগুলোর উত্তর বলে দাও। ব্যাস, তাহলেই তোমার ছুটি। তুমি মূর্খ, বুঝলে? তুমি মূর্খ। এভাবে কখনো সোনা পাওয়া যায় না। আরে ওই মূর্তিকে সূর্যের আলোয় ধরলে তা থেকে সোনা বেরোয় না। ওগুলো সব বানানো কথা, বুঝলে? সব বানানো কথা। সোনা মানে সেটা গয়নার সোনা নয়। সোনা মানে কি জানো? সোনা মানে হচ্ছে আত্মশুদ্ধি। ওই মন্ত্রের সাধন করতে হয়, আর সেটাই সূর্য বিজ্ঞান। কিসে কি হয় সেটা আমি বুঝবো। কালকের পর থেকে এই বাড়িতে শুটিং এর ছাউনি পড়বে না। না 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 না, তোমাকে আর এখানে রাখা যাবে না। আজকের রাতের মধ্যে যদি তুমি আমার কথা না মানো, তাহলে মনে রেখো, সাম্ভালার মায়া কিন্তু তোমাকেও ছাড়তে হবে। সাম্ভালার ম্যাপ তো তোমাকে এঁকে দিয়েছি, যদি পারো নিজে সেখানে যাও না। না না, সাম্ভালায় আমার কোনো আগ্রহ নেই। আমি শুধু সোনা চাই, সোনা। এক হাতে ওই রাজেশ্বরীর মূর্তি নিয়ে, আর এক হাতের মুঠোয় ধুলো ভরে সূর্যের আলোর ঠিক কত কৌণিক মাপ জোকে দাঁড়ালে মুঠোর ধুলোটা সোনা হয়ে যাবে, শুধু এইটুকু বলে দাও, ব্যাস। কয়েকটা ধাঁধার সূত্র অবশ্য পেয়ে গেছি। কে দিয়েছে? হ্যাঁ, বলো কে দিয়েছে? আর কার সর্বনাশ করেছো তুমি? আরে আস্তে আস্তে আস্তে, এত উত্তেজনা ভালো নয়। শোনার খবর আমাকে মানিক দিয়েছেন। মানিক সাম্ভালা নিয়ে গল্প লিখেছেন, সেখানেই নিজের বুদ্ধিমতো কয়েকটা সূত্র ফাঁস করে ফেলেছেন। পাণ্ডুলিপিটা আর ওর কাছে নেই, ওটা এখন আমার জিম্মায়। গোপালকে ওর পিছনে লাগিয়ে রাখার বুদ্ধিটা অবশ্য ম্যানেজারের। এইসব কি শুনছেন তিনি? জেগে আছেন না স্বপ্ন দেখছেন? আর একটু হলেই সত্যজিৎ পড়েই যাচ্ছিলেন প্রায়। হাত পা তাঁর সব থরথর করে কাঁপছে। বিদ্যাচরণ ধর চৌধুরীর মতো এমন একজন সম্ভ্রান্ত মানুষ শেষে এমন একটা জঘন্য কাজ করলেন। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না সত্যজিৎ। অজান্তেই কখন যেন পিছুতে শুকনো পাতার স্তূপে পাটা হড়কে গেল তাঁর। আর ঠিক তখনই তার কাঁধটাকেও খামচে ধরে বলে উঠল, আরে করেন কি মিস্টার রে? এখন পড়ে গেলে খুব বিপদ। 49 শত দক্ষিণ কোণে সূর্য হেললে পরে, হস্ত পরি ধূসর ধুলি কনক কান্তি ধরে। মনে পড়ছে? আপনি তো লিখেছিলেন কনক দুর্গার এত কাছে এসে সবটা না জেনে এভাবে পড়ে যাবেন। আপনি তো সেদিন আমার কাছে গিয়েছিলেন। কে আপনি? আপনি তাহলে মাস্টারমাইন্ড? বিনয় কোথায় গেল? আরে দাঁড়ান, এত তাড়াতাড়ি বিনীত হওয়ার কোনো দরকার নেই। বাকি খেলাটা দেখুনই না। মানিকদা, কি হবে এবার? এরা তো জানে খতম করে দেবে। কে ওখানে? শঙ্কর, এই গর্ধব, কোথায় থাকিস তুই? হ্যাঁ, আলো টান। মানিকবাবুর পাণ্ডুলিপি যেমন আপনার জিম্মায়, শঙ্কর তেমনই আমার জিম্মায়, মিস্টার ধর চৌধুরী। হ্যান্ডস আপ। আমার ডেরা এসে আমাকে শাসাচ্ছ? তুমি কি জানো যে আমি কি করতে পারি? আপাতত কিচ্ছু করতে পারবেন না। এই পুরো বাগানটা পুলিশে ঘিরে ফেলেছে। কি? এখন সুরসুর করে ভ্যানে উঠবেন। ইন্সপেক্টর। ইয়েস স্যার। প্লিজ একে নিয়ে যান। ওকে স্যার। আর ওই ঘরটায় ভুজঙ্গ ধরা আছেন, ওনাকেও রেস্কিউ করুন প্লিজ। থ্যাংক ইউ মিস্টার সব্যসাচী মুখার্জি। আসুন মানিকবাবু, ঘরে আসুন। আর কোনো ভয় নেই।
ও হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার সেই পাণ্ডুলিপি। কিন্তু ঘটনাটা কি হলো কিছুতে বুঝলাম না। এখানে পুলিশ এলো কি করে? আর এই ভদ্রলোক, ইনি বা কে? ইনি ফেলুদা। দেখুন তো আপনার আঁকার সঙ্গে এই ভদ্রলোকের মিল আছে নাকি? আসলে ইনি আপনার বাড়িতে সেদিন গিয়েছিলেন। হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন মানিকবাবু, সেদিন আমার পরিচয়টা আপনাকে আমি দিতে পারিনি। শুধু কায়দা করে আপনার পাণ্ডুলিপি চুরির খবরটা আপনাকে দিয়ে এসেছিলাম। তাও যদি বিধুবাবু আপনার কথা না বলতেন, আমি জানতেও পারতাম না যে ওটা আসলে কার। আমার কাছে এখনো সবটাই ধাঁধা হয়ে আছে। আমি বলছি, এই সব্যসাচী মুখার্জি হলেন হিস্ট্রি স্কলার, আর্কিওলজি আর প্রাচীন পুঁথি বিষয়েও এনার সাংঘাতিক জ্ঞান। উত্তরবঙ্গের একটি কলেজের প্রফেসর ইনি। বিধুবাবুর সঙ্গে ফোনে এরই কথা হয়েছিল। সম্পর্কে বিদ্যাচরণ ধর চৌধুরীর ভাগ্নে হন। আপনার ওই ফেলুদার মতো দেখতে হওয়াটা এর একটা অ্যাডেড অ্যাডভান্টেজ বলতে পারেন। সেদিন আমার অফিস থেকে আপনি চলে আসার পরে ইনি এসেছিলেন, আর এনার মুখ থেকে যা শুনলাম তা হলো বিদ্যাচরণ বাবু একটু মিস্টিক গোছের মানুষ। হিমালয়ের অজানা নগর শামওয়ালা আর রাজরাজেশ্বরী মঠ নিয়ে তার প্রবল আগ্রহ। সেখানেই ভুজঙ্গ বাবাজির গুরু কপিল সিদ্ধর সঙ্গে তার আলাপ। সেই গুরুজি তাকে শামওয়ালা নগরের কথা বলেন। গুরুজি নিজে নাকি সেখানে বহুবার গেছেন। সেখানে ধুলো থেকে সোনা তৈরির বিদ্যা শেখানো হয়। সেই নগরে যেতে গেলে যোগ সাধনা জানতে হয়। সেই গুরুর কাছে রাজরাজেশ্বরী দুর্গা মূর্তি ছিল, তার নাম কনক দুর্গা। কনক মানে সোনা। ওই মূর্তি নাকি শামওয়ালা থেকে আনা। ওই মূর্তির সাধনায় সিদ্ধি লাভ করলে নাকি হাতে হাতে সোনা ফলবে। ওদিকে বিদ্যাচরণ যোগের থেকে বেশি সোনায় ইন্টারেস্টেড হলেন। গুরুজিকে ধরে পড়লেন। কিন্তু গুরুজি তারপরেই হার্ট অ্যাটাকে মারা যান। তবে যাওয়ার আগে তিনি বলে যান যে তার শিষ্য ভুজঙ্গ বাবাজি ওই সোনা ফলানোর মন্ত্র আর দুর্গা সিদ্ধি বিষয়ে জানেন। ব্যাস, বিদ্যাচরণ এবার ভুজঙ্গ বাবাজির পেছনে জলের মতো টাকা খরচ করতে শুরু করলেন। কঙ্খলে সিদ্ধাশ্রম নাম দিয়ে তাকে একটা আলাদা মঠও করে দিলেন। কিন্তু বাবাজি আর তাকে কিছুতেই দুর্গা সিদ্ধি বিষয়ে কিচ্ছু শেখান না। শেষে একদিন দুর্গা মূর্তি সহ ভুজঙ্গ বাবাজিকেই কিডন্যাপ করলেন তিনি। ওই মূর্তির আদলে নিজের বাড়িতে একটা মূর্তি আগেই করেছিলেন। এবার সেই আসল কনক দুর্গাকে নিয়ে এসে বাড়িতে বসালেন। কিন্তু মূর্তি হস্তগত হলেই তো আর বিদ্যা হাতে আসে না। ভুজঙ্গকে এখানে ধরে এনে আটকে রাখলেন বিদ্যাচরণ। তারপর সব্যসাচীকে ডাকিয়ে আনলেন, যদি ভুজঙ্গের পুঁথিপত্র থেকে সব্যসাচী কিছু উদ্ধার করতে পারেন সেই আশায়। হ্যাঁ, বাকিটা না হয় সব্যসাচীই বলুন। বুঝলুম। আমি এসে দেখলাম যে মামাবাবু শামওয়ালার সোনা নিয়ে একেবারে পাগল হয়ে গেছেন। তখনও ভুজঙ্গ বাবাজির কথা জানতাম না। বিধুবাবুর মুখে শামওয়ালা ট্রান্স বইটা আর আপনার লেখার কথাটা শুনে আমি মামাবাবুকে গল্প করেছিলাম। ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে উনি আপনার সেই লেখাটা চুরি করাবেন। স্টুডিও পাড়ায় মামাবাবুর বেনামে টাকা খাটে, তাই আপনার উপর নজরদারি করাতে ওর অসুবিধা হয়নি। আপনি যে অবসরে বসে কি কি লিখছেন সেই খবর বার করিয়ে সেটা চুরিও করিয়েছেন। আর তারপর সেটা এসেছে আমার কাছে তার মর্ম উদ্ধারের আশায়। ওই পাণ্ডুলিপিটা দেখে সত্যিই আমি লজ্জায় আধমরা হয়ে গিয়েছিলাম। আমার জন্যই এটা হলো। কিন্তু ভাগ্নে হয়ে মামাকে কি করে ফাঁসিয়ে দিই বলুন? তাছাড়া আমার জীবনে মামার যথেষ্ট অবদান আছে। তাই সব দিক চিন্তা করে এই বাগানবাড়ির এরিয়া থেকে একটা ছোকরাকে দিয়ে ফোন করিয়ে আপনার বাড়িতে গিয়ে শুধু আপনাকে ঘটনাটা জানিয়ে দিয়ে এলাম। বাড়িতে না গেলে হয়তো আপনি এত সিরিয়াসলি ব্যাপারটাকে নিতেন না। আর তারপর এই বাগান বাড়িতে বেড়াতে এসেই বাকিটা জানতে পারলাম। তখন আর দেরি করিনি। ভুজঙ্গধরকে বাঁচানোটা খুব জরুরি ছিল, আর রিস্ক নিতে পারিনি। ডিটেকটিভ ডিপার্টমেন্টের
বিনয় দেবের নাম কাগজে অনেক পড়েছি। এবার তাঁর কাছে গিয়েই সবটা খুলে বললাম। বিনয়বাবু ফলতা থানার সঙ্গে যোগাযোগ করে সব ব্যবস্থা করে ফেলেন, আর আপনার বাগান বাড়িটা দেখতে আসাটা একেবারে সোনার সুযোগ হয়ে দেখা দিল। ব্যাস, তারপরে তো বাকিটা আপনি নিজেই দেখলেন। গোয়েন্দা গল্প লিখেছি অনেক, তবে এভাবে যে গোয়েন্দা গল্পের চরিত্র হয়ে যাব সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। তা ওই ধর চৌধুরী বাড়ির কনক দুর্গার কি হবে? ভুজঙ্গ বাবাজি আর তার কনক দুর্গাকে ফেলুবাবু নিজে গিয়েই কঙ্কলের আশ্রমে দিয়ে আসবেন। বেশ, কিন্তু ফেলুবাবু? আমারই ডাকনাম ফেলু, আমার মা রেখেছিলেন। নামটা কিন্তু 100% খাঁটি। শুনলেন মহুয়া ব্যানার্জির লেখা গল্প কনক দুর্গা রহস্য। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।